আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়বো তোমাদের বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় ধ্বনি তত্ত্ব নিয়ে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানবো বাক যন্ত্র কি। দেখো, ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ বলে। ওকে, অর্থাৎ ধ্বনি উচ্চারণের সাথে শরীরের যেসব অঙ্গ জড়িত সেগুলাকে সবগুলাকে একসাথে মিলিয়ে কি বলে? বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো বাকযন্ত্র হিসাবে পরিচিত। এগুলোর প্রধান কাজ দুটি। এক নম্বর হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা। ওকে, কিন্তু এসব প্রয়োজন সিদ্ধ করেও বাকযন্ত্র মানুষের ভাষিক কাজ করে। বা বাকযন্ত্র কি করে? ভাষিক কাজ করে, অর্থাৎ ভাষার কাজ করে। বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। দেখো, বাকযন্ত্রের এলাকা বিস্তৃত, মানে কি বাকযন্ত্রের এলাকাটা বিশাল। এর মধ্যে রয়েছে কি ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নাসিকা, নিচের চোয়াল, দাঁত, তালু ও গলনালী। এছাড়াও রয়েছে মধ্যচ্ছদা ও চিবুক। ওকে, তাহলে এই দেখো, এই সব কয়টা জিনিস কি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো এই ছবিতে কোনটা কি সেটা দেওয়া আছে। এটা হচ্ছে শক্ত তালু। এই যে আমাদের তালু, ঠিক আছে, জিহ্বার উপরের এই অংশটা হচ্ছে কি তালু। আর এটা হচ্ছে কি নাক, নাসিক্য গহ্বর, নাকের যে, ঠিক আছে, এটা হচ্ছে নাসারন্ধ্র, ঠিক আছে, আমাদের নাকের প্রথম অংশ, ঠিক আছে। তারপরে এখানে আছে কোমল তালু, যেটাকে আমরা জিহ্বা মূল বলে থাকি। এটা হচ্ছে গলবিল, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এই হচ্ছে স্বরযন্ত্র। দেখো এই অংশটা হচ্ছে স্বরযন্ত্র। তারপর হচ্ছে খাদ্যনালী, যেটা দিয়ে আমরা খাবার খাওয়ার পর পাকস্থলীতে প্রবেশ করে। আর এটা হচ্ছে কি শ্বাসনালী। দেখো, এই খাদ্যনালী আর হচ্ছে শ্বাসনালী কিন্তু মোটামুটি একই রকম। ওকে, এখানে আছে দেখো ঠোঁট আমরা সবাই চিনি, জিভ আমরা চিনি, দাঁত আমাদের আছে। তারপর হচ্ছে মুখ গহ্বর, এই যে খালি অংশটা মুখের ভিতর, এটা হচ্ছে মুখ গহ্বর। আর নিচের অংশটা, ঠিক আছে, গলার ঠিক উপরের এই অংশটা হচ্ছে কি চোয়াল। আর আমাদের ফুসফুস হচ্ছে এই যে এখানে, ঠিক আছে, ঠিক বুকের বরাবর, এটা হচ্ছে ফুসফুস। ওকে, তারপর ফুসফুস নিচের যে অংশটা, এটার নাম হচ্ছে মধ্যচ্ছদা। দেখো এইগুলো হচ্ছে বাকযন্ত্র, সবগুলা নিয়ে কি আমাদের বাকযন্ত্র। ওকে, আমরা বাকযন্ত্র চিনলাম, এখন জানবো স্বরধ্বনি কি। দেখো, যে ভাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধা প্রাপ্ত হয় না, সেগুলি হলো কি স্বরধ্বনি। অর্থাৎ ফুসফুস থেকে যে বাতাসটা বের হয়, ঠিক আছে, এই বাতাসটা মুখের মধ্যে কোথাও বাধা প্রাপ্ত হয় না। সে, ঠিক আছে, যেসব শব্দগুলো, যেসব ধ্বনিগুলো বাধা প্রাপ্ত হয় না সেগুলো হচ্ছে কি স্বরধ্বনি। যেমন স্বরে অ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ। ওকে, কিছু কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। যেমন আ, হ্রস্ব ই, এ, ও, এই প্রত্যেকটার উপর কি আছে? চন্দ্রবিন্দু আছে। এই চন্দ্রবিন্দু থাকার কারণে এগুলা কি কিছু বাতাসটা নাক দিয়ে বের হয়, ঠিক আছে। তারপরে পড়বো আমরা স্বরধ্বনির উচ্চারণ। দেখো, স্বরধ্বনির উচ্চারণে তিনটা বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কয়টা বিষয়? তিনটা। এগুলো হলো জিভের উচ্চতা, জিভের অবস্থান ও ঠোঁটের আকৃতি। এছাড়াও আরো একটি বিষয়কে গুরুত্ব দিতে হয়, তা হলো কোমল তালুর অবস্থান। ওকে, আমাদের জিহ্বার ঠিক শেষ মাথায় কি থাকে? একটা কোমল তালু থাকে। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসাবে উচ্চারণ করতে হয়, ঠিক আছে। এখন দেখো পৃষ্ঠা নাম্বার 12-তে আছে যে জীবের অবস্থা। দেখো, জীবের যে অংশের সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হয় সেই অংশকে গুরুত্ব দিয়ে স্বরধ্বনিগুলোকে যথাক্রমে সম্মুখ, মধ্য ও পশ্চাৎ ধ্বনি হিসাবে বিবেচনা করা হয়। কারণ কি, আমরা যখন ধ্বনি উচ্চারণ করি
তো আমরা যখন ধ্বনি উচ্চারণ করি তখন জিভের অবস্থানটা হচ্ছে মূল, ঠিক আছে, জীবের অবস্থার উপর ভিত্তি করেই আমাদের স্বরধ্বনিগুলো উচ্চারণ হয়। এবং এই জীবের অবস্থার কারণে এটাকে, এই স্বরধ্বনিকে কি এই তিনটা অংশে ভাগ করা হয়েছে। দেখো, একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলো হলো সম্মুখ স্বরধ্বনি। এখানে বলা আছে সম্মুখ। সম্মুখ কথার অর্থ হচ্ছে সামনের। যেরকম হ্রস্ব ই, এ, এ, স্বর এ জাতীয়। তো মধ্য স্বরধ্বনি হচ্ছে জীব স্বাভাবিক অবস্থায় থেকে, অর্থাৎ সামনে বা পিছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে বলে মধ্য স্বরধ্বনি। যেমন স্বর আ, আ, এটা হচ্ছে কি স্বরধ্বনি শ্রেণী। মধ্য স্বরধ্বনি কোনটি? সরায়া। ওকে। পশ্চাৎ স্বরধ্বনি, এই জাতীয় স্বরধ্বনিগুলো জীবের পেছনের অংশের সাহায্যে উচ্চারিত হয়। যেমন স্বরে অ, ও, হ্রস্ব ও, এগুলো কি জীবের পশ্চাৎ অংশে, সেজন্য এটার নাম হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। শিক্ষার্থীরা, এখন দেখো জীবের উচ্চতা। জীবের উচ্চতা অনুসারে স্বরধ্বনিগুলোকে উচ্চ, নিম্ন, উচ্চ মধ্য ও নিম্ন মধ্য স্বরধ্বনি হিসেবে নির্দেশ করা হয়। উচ্চ স্বরধ্বনি কোনগুলো? এগুলো উচ্চারণের সময় জীব সবচেয়ে উপরে ওঠে, যেমন হ্রস্ব ই, হ্রস্ব উ। এজন্য এই দুইটা কি উচ্চ স্বরধ্বনি। আর নিম্ন স্বরধ্বনি হলো জীব সবচেয়ে নিচে অবস্থান করে, এসব স্বরধ্বনি উচ্চারিত হয়। যেমন সরায়া এ, এ শ্রেণীর ধ্বনির দৃষ্টান্ত। উচ্চ মধ্য স্বরধ্বনি, এই জাতীয় স্বরধ্বনি উচ্চারণের সময় জীব নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থাকে, যেমন এ, ও। তারপরে আসছে দেখো নিম্ন মধ্য স্বরধ্বনি। এসব স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে উপরে থাকে, অর্থাৎ এই উপরের দুইটার মাঝামাঝি থাকে, যেমন এ, ও। দেখো এখানে চিত্রের সাহায্যে দেখানো আছে, ঠিক আছে, এই হ্রস্ব ই, এ, এ, আ। তো জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনির উচ্চারণ হয়। শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব ঠোঁটের অবস্থা। ঠিক আছে, ধ্বনি উচ্চারণ করতে ঠোঁটের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনির উচ্চারণে দু ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ঠোঁট গোলাকৃত অথবা অগোলাকৃত অবস্থায় থাকতে পারে। ঠোঁটের এইসব অবস্থা ভেদে স্বরধ্বনিগুলোকে গোলাকৃত ও অগোলাকৃত স্বরধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। দেখো, যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয় সেই স্বরধ্বনিগুলো হলো গোলাকৃত স্বরধ্বনি। যেমন অ, ও, হ্রস্ব। দেখো এইগুলা উচ্চারণের সময় ঠোঁটটা কি হয়? গোল হয়। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলো হচ্ছে অগোলাকৃত স্বরধ্বনি। যেমন হ্রস্ব ই, এ, এ। ঠিক আছে, নিচে একটা ছবি দেওয়া আছে, দেখেছো? এই যে এটা হচ্ছে হ্রস্ব ই, এটা হলো হ্রস্ব উ। এই দুইটা উচ্চারণের সময় কি হচ্ছে, যে আমাদের ঠোঁটটা কি হচ্ছে? গোল হচ্ছে। ঠিক আছে, তো ঠোঁটের অবস্থা ভেদে স্বরধ্বনি কিরকম হয় সেটাও এখানে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা, 2.4 আছে হ্রস্ব ও দীর্ঘস্বর। বিশ্বের বহু ভাষায় একই স্বরধ্বনি দুটি উপলব্ধি আছে। উচ্চারণকালে কিছু স্বরধ্বনি স্বল্পকাল স্থায়ী হয়, সে তুলনায় অন্যগুলো অধিক সময় স্থায়ী হয়। দীর্ঘস্বর উচ্চারণের সময় আরো দুটি দিক খেয়াল রাখতে হবে। নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়বে। আরেক হলো মুখ দিয়ে হ্রস্ব স্বরের তুলনায় অধিক বাতাস বের হবে। স্বরের হ্রস্ব দীর্ঘ উচ্চারণ ভেদে দুটি ভিন্ন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন ইংরেজিতে কি আছে? বিট, বিআইটি, বিট, ও বিট, বিইএটি, বিট। দেখো প্রথম বিটটা হচ্ছে কি দ্রুত হয়েছে, পরের বিটটা উচ্চারণ করতে একটু সময় নিয়েছে, মানে একটু বেশি চাপ পড়েছে। তো প্রথম শব্দের হ্রস্ব ই ধ্বনি হ্রস্ব আর দ্বিতীয় শব্দের ই দীর্ঘ, অর্থাৎ এই স্বর দুই উচ্চারণের কারণে ইংরেজিতে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হয়েছে। বাংলা ভাষায় সব স্বরই হ্রস্ব, কিন্তু আমাদের লিখিত ভাষায় কিছু দীর্ঘ বর্ণ রয়েছে। আমরা লিখি যেমন নদী, তরি ইত্যাদি।
এসব শব্দের স্বরের দীর্ঘ উচ্চারণ হয়তো করা যায়, কিন্তু তাতে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হয় না। অর্থাৎ লিখিত ভাষায় যাই থাকুক, আমাদের সব স্বরই কি হ্রস্বস্বর। ওকে, দীর্ঘ স্বরটা কি উচ্চারণে খুব একটা আমাদের কাজে লাগে না। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী পৃষ্ঠে আমরা 14 নম্বর পৃষ্ঠা থেকে পড়বো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।